মহাসড়কে ঘরমুখ মানুষের ঢল, ঈদযাত্রায় ভোগান্তি এড়াতে তৎপর প্রশাসন। যমুনায় ঈদুল ফিতরের শুভেচ্ছা বিনিময় করবেন প্রধানমন্ত্রী। পাকিস্তান আফগানিস্তানকে যুদ্ধবিরতির আহ্বান জামায়াত আমিরের। মধ্যপ্রাচ্য সংকটে প্রবাসী আয় কমার আশঙ্কা বাংলাদেশ ব্যাংকের। আমিরাতে ঈদের নামাজ মসজিদের ভেতরে আদায়ের নির্দেশ। নতুন প্রতিপক্ষ ঠিক করল আর্জেন্টিনা। দর্শক, শুনছিলেন দিনের খবরের প্রধান শিরোনাম। এবার বিস্তারিত। তার আগে আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং সব খবর পেতে ফেসবুক পেজ ফলো করে রাখার পাশাপাশি ওয়েবসাইট ভিজিট করুন। পবিত্র ঈদুল ফিতর সামনে রেখে ঘরমুখ মানুষ পরিবারের সদস্যদের নিয়ে রাজধানী ছাড়তে শুরু করেছে। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে যাত্রীদের উপস্থিতিও বৃদ্ধি পাচ্ছে। ভোর রাতে সেহরি খেয়েই অনেকে পরিবার পরিজন নিয়ে ঈদের ছুটি কাটাতে গ্রামের উদ্দেশ্যে রওনা হয়েছেন। তবে সড়কে পরিবহনের সংখ্যা কম হওয়ায় এবং অগ্রিম টিকিট সংগ্রহ করতে না পারায় অনেকেই বাস কাউন্টারগুলোতে ভিড় করছেন। এদিকে সড়কে পরিবহন সংকটকে পুঁজি করে ঈদ উপলক্ষে কয়েক গুণ ভাড়া চাওয়া হচ্ছে বলে অভিযোগ করেছেন ঢাকা থেকে ঘরমুখ যাত্রীরা। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে যাত্রীর চাপ বৃদ্ধি পেলেও পরিবহন সংকটের কারণে অনেকেই সঠিক সময়ে বাড়ি ফেরা নিয়ে শঙ্কা প্রকাশ করছেন। ঈদুল ফিতর উপলক্ষে রাষ্ট্রীয় শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠান অনুষ্ঠিত হবে রাজধানীর যমুনা রাষ্ট্রীয় অতিথি ভবনে। সবকিছু ঠিক থাকলে ঈদের পর সেখানেই উঠবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। গণপূর্ত অধিদপ্তর জানিয়েছে, এই উপলক্ষে বড় ধরনের কোনো সংস্কার নয়, মূলত রুটিন রক্ষণাবেক্ষণ কাজ চলছে। গত আগস্টের গণ অভ্যুত্থানের পর গণভবনকে জুলাই গণ অভ্যুত্থান স্মৃতি জাদুঘর হিসেবে গড়ে তোলা হয়েছে। ফলে প্রধানমন্ত্রীর ঐতিহ্যগত সরকারি বাসভবন হিসেবে গণভবনের ব্যবহার বন্ধ রয়েছে। অন্তর্বর্তী সরকারের সময় নতুন প্রধানমন্ত্রীর জন্য জাতীয় সংসদ ভবন ও আগারগাঁও এলাকায় বাসভবন নির্ধারণের চিন্তা থাকলেও তা বাস্তবায়ন হয়নি। এই অবস্থায় যমুনাকেই সরকার প্রধানের বাসভবন হিসেবে নির্ধারণ করা হয়। বর্তমানে প্রধানমন্ত্রী গুলশান থেকে সচিবালয় ও প্রধানমন্ত্রীর কার্যালয়ে যাতায়াত করছেন। তবে যমুনা রাষ্ট্রীয় অতিথি ভবন থেকে এইসব স্থানের দূরত্ব তুলনামূলক কম হওয়ায় এটি সুবিধাজনক বলে মনে করছে সংশ্লিষ্টরা। পাকিস্তান ও আফগানিস্তানকে অবিলম্বে যুদ্ধবিরতির ঘোষণা করে সংলাপ এবং কূটনৈতিক প্রচেষ্টার মাধ্যমে শান্তিপূর্ণ সমাধানের আহ্বান জানিয়েছেন বাংলাদেশ জামায়াত ইসলামীর আমির ও বিরোধী দলীয় নেতা ডাক্তার শফিকুর রহমান। নিজের ভেরিফাইড ফেসবুক পেজে এক পোস্টের মাধ্যমে এই আহ্বান জানান তিনি। শফিকুর রহমান বলেন, পাকিস্তান ও আফগানিস্তানের মধ্যে ক্রমবর্ধমান উত্তেজনা আঞ্চলিক শান্তি, স্থিতিশীলতা এবং দুই দেশের সাধারণ মানুষের নিরাপত্তা এবং মর্যাদার জন্য গভীর উদ্বেগের কারণ। পাকিস্তান ও আফগানিস্তান শুধু প্রতিবেশী রাষ্ট্র নয়, তারা অভিন্ন বিশ্বাস, সংস্কৃতি এবং গভীর ঐতিহাসিক ও মানবিক বন্ধনে আবদ্ধ। কোনো সীমান্ত রেখায় এই ভ্রাতৃত্বের ভিত্তিকে মুছে দিতে পারে না। তাদের মধ্যে যা মিল রয়েছে তা যে কোনো বিরোধের চেয়ে অনেক বড়। তিনি বলেন, এই পবিত্র রমজান মাসে আমরা উভয় পক্ষের প্রতি আহ্বান জানাই, অবিলম্বে যুদ্ধবিরতি ঘোষণা করে সংলাপ ও কূটনৈতিক প্রচেষ্টার মাধ্যমে শান্তিপূর্ণ সমাধানের পথে এগিয়ে আসুন। মুসলিম উম্মাহ ভাইয়ের বিরুদ্ধে ভাইকে দাঁড়াতে দেখতে চায় না। স্থায়ী শান্তি সংঘাত নয়, বরং আলোচনার টেবিলেই প্রতিষ্ঠিত হয়। জুলাই আন্দোলনে সরকার বদলের পর প্রবাসী আয়ে যে নতুন জোয়ারের সৃষ্টি হয়েছে তা নিকট ভবিষ্যতে বহাল থাকবে বলে মনে করছে বাংলাদেশ ব্যাংক। তবে এ ধারা বজায় থাকবে কিনা তা নির্ভর করবে মধ্যপ্রাচ্যে ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সংঘাতকে কেন্দ্র করে যে ভূ রাজনৈতিক উত্তেজনা সৃষ্টি হয়েছে তা প্রশমনের ওপর। অক্টোবর থেকে ডিসেম্বর প্রান্তিকের রেমিট্যান্স আয় বিষয়ক ত্রৈমাসিক প্রতিবেদনে এমন শঙ্কার কথা বলেছে কেন্দ্রীয় ব্যাংক। প্রতিবেদনটি মঙ্গলবার ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, ইরান যুদ্ধ দীর্ঘায়িত হলে প্রবাসী আয় কমে বাংলাদেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ এবং সামষ্টিক অর্থনৈতিক স্থিতিশীলতার উপর বড় ধরনের ঝুঁকি তৈরি করতে পারে। তাই বর্তমান প্রবৃদ্ধির ধারা ধরে রাখতে ভূ রাজনৈতিক পরিস্থিতি পর্যবেক্ষণ এবং শ্রমবাজারের বৈচিত্র্যকরণ জরুরি বলে মত দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। বাংলাদেশ ব্যাংক প্রবাসী আয়ের ধারা বজায় থাকা নিয়ে এমন সময় এই শঙ্কা ব্যক্ত করেছে যখন সাম্প্রতিক কয়েক বছরের মধ্যে প্রবাসী আয়ে বড় ধরনের জোয়ার বইছে। গত ফেব্রুয়ারির পর্যন্ত টানা 3 মাস 3 বিলিয়নের বেশি রেমিট্যান্স এসেছে। মধ্যপ্রাচ্য সংকটের মধ্যেও এই ধারা অব্যাহত রয়েছে। চলতি মার্চের প্রথম 14 দিনে প্রবাসীরা $220 কোটি বেশি রেমিট্যান্স পাঠিয়েছে। এর আগে কখনোই 2 সপ্তাহে এত বেশি রেমিট্যান্স আসেনি।
সংযুক্ত আরব আমিরাতে এবছর ঈদুল ফিতরের নামাজ মসজিদের ভেতরে আদায় করতে হবে। খোলা মাঠ বা উন্মুক্ত ঈদগাহে ঈদের নামাজ আদায় করা যাবে না বলে ঘোষণা দিয়েছে দেশটির ইসলামিক বিষয়াবলী, ওয়াক্কাফ ও জাকাত বিষয়ক সাধারণ কর্তৃপক্ষ। এক বিবৃতিতে কর্তৃপক্ষ জানায়, এই সিদ্ধান্তটি সারা দেশে কার্যকর হবে। প্রথাগতভাবে উন্মুক্ত স্থানে ঈদের জামাত অনুষ্ঠিত হবে না বলে বিশেষভাবে উল্লেখ করা হয়েছে। ইসলামিক বিষয়াবলী, ওয়াক্কাফ ও জাকাত বিষয়ক সাধারণ কর্তৃপক্ষ কর্মকর্তারা জানিয়েছেন, নামাজের সুষ্ঠু আয়োজন নিশ্চিত এবং জননিরাপত্তা বজায় রাখার লক্ষ্যে এই পদক্ষেপ নেওয়া হয়েছে। ফলে মুসল্লিদের নিজ নিজ এলাকার মসজিদে উপস্থিত হয়ে নামাজ আদায়ের আহ্বান জানানো হয়েছে। বেশ নাটকীয়তার পর বাতিল হয়ে গেছে আর্জেন্টিনা ও স্পেনের মধ্যকার ফিনালিসিমা ম্যাচ। 2024 সালের ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপ ও কোপা আমেরিকা জয়ী দুই দলের সেই ম্যাচ নিয়ে ফুটবল ভক্তদের বেশ আগ্রহ ছিল। কিন্তু মধ্যপ্রাচ্য সংঘাতের কারণে অনিশ্চয়তায় পড়া ম্যাচটি বাতিল হয়েছে রাজনৈতিক পরিস্থিতি এবং নতুন তারিখ নিয়ে সমঝোতা না হওয়ায়। ফলে 2026 বিশ্বকাপের আগে আরেকটি প্রীতি ম্যাচের প্রতিপক্ষ ঠিক করেছে আর্জেন্টিনা। আগামী 26 থেকে 31 মার্চ পর্যন্ত গত বিশ্বকাপের আয়োজক দেশে কাতার ফুটবল ফেস্টিভ্যাল অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। আর্জেন্টিনা স্পেনের ফিনালিসিমাও ছিল সেই ফেস্টিভ্যালের অংশ। এরপর সব শেষ ম্যাচে স্বাগতিক কাতারের বিপক্ষে প্রীতি ম্যাচ খেলারও কথা ছিল মেসি আলভারেজদের। কাতার ফুটবল ফেস্টিভ্যালে সব মিলিয়ে 6টি দেশ 6টি ম্যাচ খেলার কথা ছিল। আর্জেন্টিনা ছাড়াও স্পেন অপর ম্যাচ খেলতে মোহামেদ সালাহর মিশরের বিপক্ষে। ওই ফেস্টিভ্যালকে বিশ্বকাপের স্কোয়াড চূড়ান্ত করার কাজে লাগাতে চাইতেন লিওনেল স্কালোনি। মঙ্গলবার দিবাগত রাতে আর্জেন্টাইন ফুটবল অ্যাসোসিয়েশন জানিয়েছে, ফিফার মার্চ উইন্ডোতে বিশ্ব চ্যাম্পিয়নরা একটি ম্যাচ খেলবে। 31 মার্চ মেসিদের প্রতিপক্ষ গুয়াতেমালা। আর এই ম্যাচটি হবে আর্জেন্টাইনদের মাটিতে। বিশ্বকাপের আগে এটি ঘরের মাঠে তাদের শেষ ম্যাচ। এক সপ্তাহের নিবিড় অনুশীলন শেষে স্কালোনির দল প্রীতি ম্যাচের মধ্যে আমেরিকার দেশ গুয়াতেমালার সঙ্গে লড়বে। দর্শক, এই ছিল দুপুরের আয়োজন। সন্ধ্যার খবর দেখার আমন্ত্রণ রইল। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ।